বিশ্বকাপের দামামায় যখন সারা পৃথিবী ভাসছে, রাত জেগে খেলা দেখছে, জার্সি পরে আনন্দ করছে, তখন এই মহোৎসবের আড়ালে আসলে কি ঘটছে আমরা কি সেটা খেয়াল করছি? সোমালিয়ান রেফারি ওমর আক্তানকে কেন যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হলো না? ইরানকে কেন তাদের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নিতে হলো মেক্সিকোতে? হাইতিকে কেন বদল করতে হলো জার্সি? একজন রেফারি নাম ওমর আক্তান, সোমালিয়ার মানুষ, নিজের দেশে যেখানে বোমার শব্দ শুনে স্টেডিয়াম যাওয়ার রাস্তা বদলাতে হয়, সেখান থেকে লড়াই করে তিনি পৌঁছেছিলেন ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। 2026 বিশ্বকাপে রেফারি হওয়ার কথা ছিল তার। সোমালিয়ার ইতিহাসে প্রথম মায়ামি বিমানবন্দরে নামার পর তাকে আটকে দেয়া হয়, ফিরিয়ে দেয়া হয় তুরস্কে, কারণ তার দেশ যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায়। ফিফা বলে ফুটবল রাজনীতির ঊর্ধ্বে, ফুটবল সবাইকে এক করে, কিন্তু 2026 বিশ্বকাপ আমাদের দেখিয়ে দিচ্ছে মাঠের বাইরের এই পৃথিবীতে কে খেলবে, কে দেখবে, কে ঢুকতে পারবে স্টেডিয়ামে, সেটা এখনো ঠিক করে দেয় ভূরাজনীতি, ক্ষমতা আর বৈষম্য। আজকের এই ভিডিওতে আমরা দেখব এই বিশ্বকাপের চকচকে আয়োজনের আড়ালে কিভাবে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী আচরণ, ফিফার নতজানু নীতি, রাজনীতি আর ট্রাম্প প্রশাসনের বর্ণবাদী অভিবাসন নীতি মিলে ফুটবলের সবচেয়ে বড় উৎসবকে বদলে দিয়েছে বৈষম্য আর অপমানের এক প্রদর্শনীতে। ফিফার একটা পুরনো স্লোগান আছে, ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড। ফুটবল বিশ্বকে এক করে। প্রতিটা বিশ্বকাপের আগে এই বাক্যটা বারবার শোনানো হয় যেন এটা একটা ধর্মীয় মন্ত্র। কিন্তু 2026 বিশ্বকাপ, যার আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো, এই মিথটাকে একদম উল্টে দিয়েছে। 96 বছরের বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার 3টি দেশ মিলে আয়োজন করছে এই টুর্নামেন্ট। কথা ছিল এটা হবে সবচেয়ে বড়, সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক বিশ্বকাপ। 48টি দল, নতুন নতুন মহাদেশ থেকে নতুন মুখ। কিন্তু বাস্তবতা হলো এই বিশ্বকাপ আয়োজনের মূল শর্ত ছিল একটা প্রতিশ্রুতি। 2018 সালে যখন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা এই বিশ্বকাপের আয়োজক হওয়ার দাবি জানায়, তখন ফিফাকে নিশ্চয়তা দিতে হয়েছিল সব দেশের খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থক বিনা বৈষম্যে দেশে ঢুকতে পারবে। ওয়াশিংটন সরকার সেই সময় লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছিল। 8 বছর পর সেই প্রতিশ্রুতির কি হলো চলুন একটু দেখি। ইরানের গল্পটা শুরু হয় যুদ্ধের ছায়া থেকে। এই বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়, যাতে ইরানের সর্বোচ্চ নেতা নিহত হন, এবং এর জবাবে শুরু হয় পাল্টা মিসাইল হামলা। এপ্রিলে একটা যুদ্ধবিরতি হয়, কিন্তু সেই টানাপোড়েন থেমে থাকেনি মাঠের বাইরে, এসে পড়েছে মাঠের ভেতরেও। ইরানের খেলোয়াড়রা যখন উত্তর আমেরিকায় পা রাখেন, তখন তাদের জ্যাকেটে ছিল একটা ছোট্ট পিন, যেখানে লেখা ছিল 168। এই সংখ্যাটা একটা স্মরণ। ফেব্রুয়ারির 28 তারিখে মিনাবের একটা স্কুলে মিসাইল হামলায় মারা যাওয়া মানুষদের স্মরণ, যাদের অধিকাংশই ছিল শিশু। ডিসেম্বর ওয়াশিংটনে যখন বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়, ইরান সেই অনুষ্ঠান বয়কট করে, কারণ তাদের প্রতিনিধি দলকে মাত্র 4টি ভিসা দেওয়া হয়েছিল। মার্চ মাসে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, ইরানি খেলোয়াড়রা স্বাগত, কিন্তু তাদের নিজেদের জীবন আর নিরাপত্তার জন্য তাদের উপস্থিতি ঠিক না বলে তিনি মনে করেন। এই বার্তার জবাবে ইরান ফিফার কাছে দাবি জানায় যুক্তরাষ্ট্রকে আয়োজক দেশের তালিকা থেকে বাদ দেয়া হোক, কারণ তাদের দলের সুরক্ষার নিশ্চয়তা নেই। ইরানের ফুটবল ফেডারেশনের অন্তত 15 জন কর্মকর্তা ও স্টাফকে ভিসা দেওয়া হয়নি, এমনকি ফেডারেশনের প্রেসিডেন্টকেও ভিসা দেওয়া হয়নি। ভিসা পেতে তাদের অপেক্ষা করতে হয় টুর্নামেন্টের মাত্র 10 দিন আগ পর্যন্ত। আরো মর্মান্তিক বিষয়, ইরান ফুটবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আর ভাইস প্রেসিডেন্টকে যখন প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, ফিফা তখন ইরানের জন্য বরাদ্দ থাকা হাজার হাজার টিকিটের কোটাও বাতিল করে দেয়। ভিসা সমস্যার কারণে ইরান তাদের অনুশীলন কেন্দ্র অ্যারিজোনার টুসন থেকে সরিয়ে নিতে বাধ্য হয় মেক্সিকোর তিজুয়ানায়। প্রতিটি ম্যাচের জন্য তাদের যুক্তরাষ্ট্রে ঢুকতে হয়েছে ম্যাচের একদিন আগে, আর ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই ফিরে যেতে হয়েছে। আর এই সব কিছুর মধ্যে একটা ঘটনা আরো বিস্ফোরক। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি অভিযোগ করেন, ইরানের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তিজুয়ানা থেকে লস অ্যাঞ্জেলসের একটি ফ্লাইটে উঠতে চেয়েছিলেন।
যদিও তার ভিসা প্রত্যাখ্যাত হয়েছিল, আর দাবি করেন তার সরাসরি যোগসূত্র আছে ইরানের রেভলিউশনারি গার্ডসের সঙ্গে। ইরানের অধিনায়ক মেহেদি তারমিকেও পড়তে হয়েছিল ঝুঁকির মুখে, কারণ তিনি বাধ্যতামূলক সামরিক সেবার অংশ হিসেবে রেভলিউশনারি গার্ডের দায়িত্ব পালন করেছিলেন, এবং এই সংগঠনটি যুক্তরাষ্ট্রের তালিকায় সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত। ভাবুন একবার, একটা জাতীয় দল যাদের নিজেদের দেশে যুদ্ধ চলছে, যাদের শিশুরা মিসাইল হামলায় মারা গেছে, তাদেরকে বিশ্বকাপ খেলতে এসে প্রতিদিন প্রমাণ করতে হচ্ছে তারা নিরাপত্তার জন্য বিপজ্জনক নয়। ফিলিস্তিন এই বিশ্বকাপে খেলছে না কারণ তারা বাছাই পর্ব পার করতে পারেনি, কিন্তু ফিফার রীতি অনুযায়ী প্রতি 4 বছরে বিশ্বকাপের সময় বিশ্বের সব ফুটবল ফেডারেশনের প্রধানদের আমন্ত্রণ জানানো হয়। এটাকে বলা হয় বৈশ্বিক ঐক্যের প্রতীক। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জিব্রিল রাজৌ মেক্সিকো সিটি পর্যন্ত পৌঁছান। প্রথম ম্যাচ মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা দেখতে যান, কিন্তু যুক্তরাষ্ট্রে ঢোকার ভিসা তাকে দেওয়া হয়নি। তিনি বলেন, বিশ্বের সব ফুটবলারের অধিকারকে এভাবে অস্বীকার করা অন্যায়। কেন এই ভিসা প্রত্যাখ্যান? গত বছর যুক্তরাষ্ট্র সরকার ফিলিস্তিনি পাসপোর্টধারীদের উপর নতুন নিষেধাজ্ঞা জারি করে, বিশেষ করে যারা কখনো ফিলিস্তিন কর্তৃপক্ষের অধীনে কাজ করেছেন। এমনকি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসাও বাতিল করা হয়েছিল জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাওয়ার জন্য। রাজৌ দীর্ঘদিন ধরে অভিযোগ করছেন, ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের বসতি থেকে দলগুলোকে তাদের জাতীয় লিগে খেলতে দিয়ে ফিফার নিয়ম ভঙ্গ করছে। তারা ফিফাকে চাপ দিচ্ছেন ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী গাজার যুদ্ধে অন্তত 565 জন খেলোয়াড় নিহত হয়েছেন, এবং সেখানকার 80% ক্রীড়া সুবিধা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত মাসে রাজৌ ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর আবেদন সত্ত্বেও ইসরায়েল ফুটবল ফেডারেশনের প্রধানের সাথে হাত মেলাতে অস্বীকার করেন। তার ভাষায়, এই হাত মেলানো ক্ষত সারাবে না, বরং ইসরায়েলের আচরণকে হালকা বানানোর একটা চেষ্টা হবে। তিনি একটা প্রশ্ন তোলেন যা আজকের প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ। 2018 সালে যখন রাশিয়া বিশ্বকাপ আয়োজন করেছিল, তখন আমন্ত্রিত মানুষদের জন্য এমন ভিসা বাধা ছিল না, তাহলে এখন কেন? ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো এই প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, আমরা পৃথিবীর রাজা নই যে সরকার আর পুলিশ বাহিনীর উপর রাজত্ব করতে পারি। একটা সংস্থা যার প্রতিটা বিশ্বকাপ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে, রাজনৈতিক ক্ষমতার কাছে নিজেকে এতটা অসহায় দাবি করে, এই বৈপরীত্যটা একবার ভেবে দেখার মতো। ইরাকের তারকা খেলোয়াড় আইমেন হোসাইনকে শিকাগোর ওহেয়ার বিমানবন্দরে প্রায় 7 ঘন্টা আটকে রাখা হয়। তার ফোন পরীক্ষা করা হয়। তার সাথে থাকা দলের অফিসিয়াল আলোকচিত্রীকে 10 ঘন্টার বেশি আটকে রাখার পর শেষ পর্যন্ত দেশে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। মরক্কোর একটা বড় সমর্থক সংগঠনের প্রেসিডেন্ট আজেদিন আল আত্রাউই জানান, টিকিট কেনা থাকা সত্ত্বেও দেশটির বহু সমর্থকের ভিসা কোনো ব্যাখ্যা ছাড়াই প্রত্যাখ্যাত হয়েছে। এমনকি মরক্কোর একজন খেলোয়াড় জাকারিয়া আল ওয়াদিকেও ফিফার প্রক্রিয়ায় বাধার সম্মুখীন হতে হয়েছিল। কঙ্গোর ক্রীড়া দলকে, যেখানে ইবোলা প্রাদুর্ভাব চলছে, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি নিষেধাজ্ঞার আওতায় ফেলে দেয়। হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্ক ফোর্সের প্রধান এন্ড্রি জিউলিয়ানি জানান, দলটিকে টুর্নামেন্টের আগে 21 দিন আইসোলেশনে থাকতে হবে। কিনশাসায় দলটির বিদায়ী অনুষ্ঠানও বাতিল করতে হয়েছিল। আর শুধু খেলোয়াড় বা সমর্থক না, সাংবাদিকরাও এই বৈষম্যের শিকার। আন্তর্জাতিক স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জিয়ানি মার্লো ফিফাকে চিঠি লিখে অভিযোগ করেন, বহু স্বীকৃত সাংবাদিককে অন্যায়ভাবে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। কেউ কেউ পেয়েছেন একবার প্রবেশের ভিসা, মানে একবার বের হলে আর ফিরতে পারবেন না। সামগ্রিক হিসাব বলছে, যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আছে 39টি দেশ। তার মধ্যে অন্তত 4টি দেশ, হাইতি, ইরান, আইভরি কোস্ট আর সেনেগাল, এই বিশ্বকাপে বাছাই পর্ব পার করেছে। হাইতি আর ইরানের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা, আইভরি কোস্ট আর সেনেগালের উপর আংশিক। এর মানে এই 4 দেশের সমর্থকরা যুক্তরাষ্ট্রের আয়োজিত ম্যাচ দেখতেই পারবে না, যদি না তারা দ্বৈত নাগরিক হন বা যুক্তরাষ্ট্রের বাসিন্দা হন। এর সাথে যুক্ত হয়েছে আরেকটা নীতি, ভিসা বন্ড প্রোগ্রাম। 50টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভ্রমণের আগে $15,000 পর্যন্ত জামানত দিতে হয়। আলজেরিয়া, কাবো ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল আর তিউনিসিয়া, এই 5টি দেশ এই নীতির আওতায় পড়েছে। কিন্তু বৈষম্যের গল্প শুধু ভিসা, সীমান্ত কিংবা স্টেডিয়ামে প্রবেশাধিকারী সীমাবদ্ধ নয়।
কখনো কখনো তা পৌঁছে যায় একটি দেশের ইতিহাস, স্মৃতি আর জাতীয় গৌরবের উপরেও। হাইতির জাতীয় দলের জার্সিতে ছিল একটি বিশেষ নকশা। সেখানে স্থান পেয়েছিল 1803 সালের ভার্দিয়ের যুদ্ধ, যে যুদ্ধের মাধ্যমে হাইতির জনগণ ফরাসি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল। এই যুদ্ধ শুধু হাইতির স্বাধীনতার প্রতীক নয়, এটি ছিল বিশ্বের ইতিহাসে প্রথম সফল দাস বিদ্রোহের বিজয়, যার ফলাফল হিসেবে জন্ম নেয় স্বাধীন কৃষ্ণাঙ্গ প্রজাতন্ত্র হাইতি। কিন্তু 2026 বিশ্বকাপের আগে ফিফা হাইতিকে সেই নকশা সরিয়ে ফেলতে বাধ্য করে। কারণ হিসেবে বলা হয় জার্সিতে রাজনৈতিক বার্তা বা কোনো রাজনৈতিক প্রতীক রাখা যাবে না। প্রশ্ন হলো, একটা জাতির স্বাধীনতা সংগ্রামের স্মৃতি কি রাজনৈতিক প্রচারণা? যদি ভারতীয় যুদ্ধের ছবি রাজনৈতিক হয়, তাহলে বিভিন্ন দেশের সামরিক ঐতিহ্য, রাজকীয় প্রতীক কিংবা জাতীয়তাবাদী ইতিহাসের উপস্থাপনাকে কিভাবে দেখা হবে? হাইতির সমর্থক ও ইতিহাসবিদদের অনেকেই বলেছেন এই সিদ্ধান্ত আসলে ইতিহাসকে নির্বিষ করে তোলার চেষ্টা। কারণ ভারতীয় যুদ্ধ শুধু একটি যুদ্ধের নাম নয়, এটি উপনিবেশবাদ, দাস প্রথা ও বর্ণবাদের বিরুদ্ধে মানুষের মুক্তির সংগ্রামের প্রতীক। অথচ একই বিশ্বকাপে আমরা দেখেছি একদিকে সমর্থকদের ভিসা আটকে দেওয়া হচ্ছে, অন্যদিকে একটি দেশের স্বাধীনতার ইতিহাসকে রাজনৈতিক বলে মুছে ফেলা হচ্ছে। যেন বার্তাটা স্পষ্ট, ফুটবল সর্বজনীন হতে পারে, কিন্তু ইতিহাসের সব কণ্ঠস্বর সেখানে সমানভাবে স্বাগত নয়। আমরা যে গল্পটা দিয়ে শুরু করেছিলাম সেটাই আবারও আরেকটু গভীরে যাওয়া যাক। ওমর আব্দুল কাদির আর্তান, বয়স 34, 2025 সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশন তাকে আফ্রিকার বর্ষসেরা রেফারি নির্বাচিত করে। সোমালিয়ার ইতিহাসে তিনিই প্রথম যিনি পুরুষদের বিশ্বকাপে রেফারি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পান। এপ্রিল মাসে সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ নিজে তাকে অভিনন্দন জানান। জুনের প্রথম সপ্তাহে ইস্তাম্বুল থেকে ফ্লাইটে করে তিনি মায়ামি বিমানবন্দরে নামেন। বৈধ ভিসা ছিল, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল, কিন্তু কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন তাকে অতিরিক্ত পরীক্ষার জন্য আটকায়। অবশেষে জানানো হয় তাকে ভেটিং সংক্রান্ত উদ্বেগের কারণে প্রবেশের অনুমতি দেওয়া যাচ্ছে না। হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্ক ফোর্সের প্রধান অ্যান্ড্রু জিউলিয়ানি বলেন, যারা এমন খারাপ লোকদের সাথে যোগাযোগ রাখে, যারা যুক্তরাষ্ট্রের ক্ষতি করার পরিকল্পনা করে, তাদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তার নাম প্রকাশ না করে অভিযোগ করেন, আর্তানের সাথে সন্দেহভাজন সন্ত্রাসী সংগঠনের যোগসূত্র আছে। কোনো প্রমাণ প্রকাশ্যে দেখানো হয়নি। সোমালিয়ার পার্লামেন্ট সদস্য ইলাম গাসের প্রশ্ন তোলেন, যদি সত্যি সন্ত্রাসী সংগঠনের সাথে যোগসূত্রের আশঙ্কা থাকতো, তাহলে ভিসা প্রক্রিয়ার সময় কেন তা ধরা পড়ল না? প্রসঙ্গত, ট্রাম্প একাধিকবার সোমালিয়াকে অপমান করে মন্তব্য করেছেন, সোমালিয়ার মানুষকে গার্বেজ বলে অভিহিত করেছেন, দেশটিকে বলেছেন সম্ভবত সবচেয়ে খারাপ, সবচেয়ে বিপজ্জনক দেশ, এমনকি নরক বলেও বর্ণনা করেছেন। ফিফার প্রতিক্রিয়া ছিল একদম যান্ত্রিক। ফিফা আয়োজক দেশের অভিবাসন প্রক্রিয়ায় সম্পৃক্ত নয়, ভিসা সিদ্ধান্ত তার আওতার বাইরে। ফিফা আয়োজনের ধারা অনুযায়ী কে ভিসা পাবে আর কে দেশে প্রবেশ করতে পারবে তা শেষ পর্যন্ত নির্ধারণ করে আয়োজক দেশের সরকার। কিন্তু এই অপমানের জবাব দিয়েছে সোমালিয়ার মানুষ নিজেরাই। যখন আর্তান মোগাদিসুতে ফিরে আসেন, সরকারি কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান, সমর্থকরা তার গায়ে জড়িয়ে দেন সোমালিয়ার আকাশি রঙের জাতীয় পতাকা। একটা স্টেডিয়াম ভরে যায় হাজার হাজার মানুষে, কোনো ম্যাচ দেখতে নয়, একজন রেফারিকে সম্মান জানাতে। তাকে কাঁধে তুলে নেওয়া হয়, উল্লাসে ফেটে পড়ে পুরো শহর। আর্তান বলেছিলেন, যা হয়েছে হয়েছে, এটা নিয়তি। ফিফা যে সমর্থন দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। একজন মানুষ যাকে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর থেকে বঞ্চিত করা হলো নিজের জাতীয়তার কারণে, অথচ সেই মানুষটাই হয়ে উঠলেন তার দেশের গর্বের প্রতীক। এই বৈষম্য কেবল বর্ডারেই থেমে থাকেনি। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্ক ওয়েনমুলেন নিশ্চিত করেন, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসি এর মতো এজেন্টরা বিশ্বকাপের স্টেডিয়ামগুলোতে উপস্থিত থাকবে। তিনি বলেন, আমরা সব সময় অভিবাসন প্রয়োগের কথা বলি আর আমরা সেটাই করব। তিনি স্টেডিয়ামে গ্রেপ্তারের সম্ভাবনাও উড়িয়ে দেননি। 100-র বেশি অভিবাসী অধিকার সংগঠন একসাথে একটা ভ্রমণ সতর্কবার্তা জারি করে। সমর্থক, খেলোয়াড়, সাংবাদিক যে কেউ 2026 বিশ্বকাপ দেখতে আসছেন, তারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকিতে থাকতে পারেন। লস অ্যাঞ্জেলসের সোফাই স্টেডিয়ামে কর্মরত শ্রমিকদের ইউনিয়ন, যাদের সংখ্যা হাজার হাজার, আইসির উপস্থিতির বিরুদ্ধে ধর্মঘটের পক্ষে ভোট দেয়, কারণ তারা ভয় পান
নিজেদের আর পরিবারের সদস্যদের আটক হওয়ার সংখ্যায়। নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি এই পরিস্থিতি নিয়ে সরাসরি মন্তব্য করেন। নির্দিষ্ট দেশের সাংবাদিকদের ভিসা অস্বীকার করা, একটি দলের কোচের ভিসা প্রত্যাখ্যান, নির্দিষ্ট জাতীয় দলগুলোর জন্য একদিনের ভিসা, এসব এই টুর্নামেন্টে যা হওয়ার কথা ছিল তার সম্পূর্ণ বিপরীত। মানবাধিকার সংগঠন ফেয়ার স্কেয়ারের নিক মেগিনান বলেন, ট্রাম্প প্রশাসন সমালোচক সাংবাদিকদের কোণঠাসা করতে আগ্রাসী হয়ে উঠেছে, তাদের মাগা প্রকল্পের শত্রু বলে চিহ্নিত করেছে। সাথে সাথে তারা গড়ে তুলেছে আইসি নামের একটা আধা সামরিক বাহিনী, যারা যতটা সশস্ত্র ততটাই অপ্রশিক্ষিত। এতগুলো ঘটনার পরেও ফিফা কেন এতটা নিরুত্তর? এর উত্তর খুঁজতে গেলে দেখতে হবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো আর ট্রাম্পের সম্পর্কের দিকে। ইনফান্তিনো ট্রাম্পকে দিয়েছেন একটা বিশেষ পুরস্কার, ফিফা পিস প্রাইজ বা শান্তি পুরস্কার। তাকে নিয়ে গবেষক এলেক্স ডুকালস্কিস বলেন, এই পুরস্কারটা মূলত বানানো হয়েছিল ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার একটা সান্ত্বনা পুরস্কার হিসেবে। ইনফান্তিনো বিশ্বকাপের ড্র অনুষ্ঠান লাস ভেগাসের স্ফিয়ার থেকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন ওয়াশিংটনের কেনেডি সেন্টারে। ট্রাম্প টাওয়ারে ফিফার একটা অফিস খোলা হয়েছিল। ফিফা গত বছরের ক্লাব বিশ্বকাপের ট্রফি ট্রাম্পের হাতে দিয়ে বলা হয়েছিল, সাধারণত কেবল ফিফা প্রেসিডেন্ট, জয়ী দল আর জয়ী দেশের প্রেসিডেন্টই এই ট্রফি স্পর্শ করতে পারেন, কিন্তু আপনি একজন বিজয়ী, তাই আপনি স্পর্শ করতে পারেন। ট্রাম্প জবাবে বলেছিলেন, আমি এটা রেখে দিতে পারি। সাংবাদিক ও লেখক জুলস বৈকফ তার বই রেড কার্ড, দ্য 2026 ওয়ার্ল্ড কাপ, স্পোর্ট ওয়াশিং অ্যান্ড দ্য ফিফা গ্রিড মেশিনে লিখেছেন, ইনফান্তিনো যুক্তরাষ্ট্রকে ব্যবহার করেছেন ফিফার ব্যক্তিগত টাকার মেশিন হিসেবে, আর ট্রাম্প সুযোগ পাচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে বেশি দেখা ক্রীড়া আসরের উপর নিজের মুখ জাহির করার, ফুটবলের জনপ্রিয়তা থেকে নিজের রাজনৈতিক পুঁজি কামানো। ফিফা এই বিশ্বকাপ থেকে আয় করার লক্ষ্য রেখেছে $11 বিলিয়ন। রেকর্ড দামের টিকিট, ডাইনামিক প্রাইসিং সিস্টেম, পুনঃবিক্রয়, ক্রেতা বিক্রেতা দুজনের কাছ থেকে 15% কমিশন কাটা, পার্কিং এর জন্য শত শত ডলার চার্জ, আর প্রতি অর্থে বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক, যা কাকতালীয়ভাবে বিজ্ঞাপন দেখানোর সুবর্ণ সুযোগ তৈরি করে। প্রসঙ্গত, কাতার বিশ্বকাপ আর রাশিয়া বিশ্বকাপ নিয়েও বিশ্বজুড়ে একই রকম সমালোচনা হয়েছিল, মানবাধিকার লঙ্ঘন, শ্রমিক মৃত্যু আর কর্তৃত্ববাদী শাসকদের সাথে ফিফার সহযোগিতা নিয়ে। 2034 সালের বিশ্বকাপ আয়োজক হিসেবে সৌদি আরবকে বেছে নেওয়ার সিদ্ধান্ত একইভাবে সমালোচিত হয়েছে। 2026 বিশ্বকাপ প্রমাণ করেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা ফিফার একটা ধারাবাহিক চরিত্র। প্রসঙ্গত, এই বছরের জানুয়ারিতে গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের একতরফা দাবির প্রতিক্রিয়ায় যুক্তরাজ্য, জার্মানি আর নেদারল্যান্ডের রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে এই বিশ্বকাপ বয়কটের আলোচনাও শুরু হয়েছিল, এবং কেউ কেউ এটাকে তুলনা করেছিলেন 2022 সালে রাশিয়াকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কারের সাথে। এই সব কিছুর মূল সমস্যাটা আসলে কোথায়? সমস্যাটা একটা ভিসা প্রত্যাখ্যানের নয়, সমস্যাটা একটা প্যাটার্ন, যেখানে আফ্রিকার একটা দেশের রেফারিকে নিরাপত্তা ঝুঁকি বলে দেখা হয়, কিন্তু যে দেশের প্রেসিডেন্ট নিজেই যুদ্ধ শুরু করেছেন একের পর এক, সেই দেশকে দেখা হয় স্বাভাবিক হিসেবে। সমস্যাটা হলো, যে সংস্থা দাবি করে ফুটবল রাজনীতির ঊর্ধ্বে, সেই সংস্থার প্রধান নিজেই ক্ষমতাবানদের তোষামত করে চলেন, আর প্রতিবাদ করার বদলে বলেন, আমরা সরকারের উপর রাজত্ব করতে পারি না। খেলাধুলা কখনোই শুধু খেলা নয়, এটা সবসময়ই ক্ষমতার সম্পর্কের একটা প্রতিফলন। যখন একটা সাম্রাজ্যবাদী রাষ্ট্র তার সীমানা নিয়ন্ত্রণ করে কাদের প্রবেশ করতে দেবে আর কাদের না, যখন একটা আন্তর্জাতিক সংস্থা পুঁজির স্বার্থে ক্ষমতার কাছে নতি স্বীকার করে, তখন বিশ্বকাপ সবাইকে একত্র করে, এই বাক্যটা একটা প্রোপাগান্ডায় পরিণত হয়, যেখানে আসল লক্ষ্য মুনাফা আর ক্ষমতার প্রদর্শনী, মানুষের ঐক্য নয়। ইরান, ফিলিস্তিন, সোমালিয়া, ইরাক, কঙ্গো, হাইতি, সেনেগাল, আইভরি কোস্ট, এই তালিকার দেশগুলোর দিকে তাকান, এগুলো প্রায় সবাই গ্লোবাল সাউথের দেশ, যাদের ইতিহাস উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদী হস্তক্ষেপে পূর্ণ। আর এই বৈষম্যের কেন্দ্রে আছে এমন একটা রাষ্ট্র যার ভূরাজনৈতিক আধিপত্য বিশ্বের প্রতিটা কোণে বিস্তৃত। ফুটবল হয়তো এখনো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা, কিন্তু এর আয়োজন, এর নিয়ন্ত্রণ, এর রাজনীতি, এসব কিছুই এখনো ক্ষমতার হাতে বন্দী। যতদিন না সেই ক্ষমতার গঠন বদলাচ্ছে, যতদিন না সাম্রাজ্যবাদ আর বর্ণবাদী অভিবাসন নীতির বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে উঠছে,
ততদিন একজন ওমর আর্তানের, একজন জিবরিল রাজৌবের, একটা ইরানি কিশোরের গল্প বারবার ফিরে আসবে, আর আমরা দর্শকরা সেই উন্মাদনায় ভেসে যেতে যেতে ভুলে যাব এই উৎসবের পেছনে কতজনের অধিকার হরণ করা হয়েছে। পাবলিক ভয়েসের সাথে থাকুন, আমরা ফিরে আসব আরো বিশ্লেষণ নিয়ে, সত্যের পক্ষে সবসময়।